বন্ধুরা, বিগত বেশ কয়েকদিন ধরেই পিসিমণির দিল্লি যাওয়া না যাওয়া নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবং তারপর তিনি ফাইনালি দিল্লি গেলেন একদিন ডিলে এবং অজ্ঞাত কারণে তিনি বৃহস্পতিবার যেতে পারলেন না, তিনি শুক্রবার দিন দুপুর একটার সময় গেলেন। এবং তার থেকেও বড় প্রশ্ন, নীতি আয়োগের বৈঠক থেকে ঘোঁত করে রাগ দেখিয়ে তিনি বেরিয়ে এলেন, এই নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল। এবং অনেকেই অনেক কথা ফিসফাস করে বলছিল, কিন্তু আজকে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় যেটা বলে দিলেন, তারপর সেটা আর কিন্তু ফিসফাসের পর্যায়ে রইল না। তার নির্যাস একটাই দাঁড়ায়, যে কারণে পিসিমণি গিয়েছিলেন দিল্লি, সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এবং তার থেকেও বড় কথা, মোদি বাবা কিন্তু এবার পাত্তাও দিলেন না। এবং তার ফলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে কি বড় মোড় আসতে চলেছে। কেননা আপনাদের মাথায় রাখতে হবে, আগামীকাল এবং আগামী পরশু দুদিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট। এবং সেই কারণেই কি দিল্লি যাত্রা ছিল, যে মোদি বাবা বাঁচাও, আবারও পা ধরতে এসেছি। আর এবার এবার কিন্তু সেই বৈঠকটা না করে সমূলে একটা বার্তা দেওয়ার চেষ্টা, যে না, ল উইল টেক ইট ওন কোর্স। এবং এটা কোথাও গিয়ে আইন ব্যবস্থাকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা, যে আমি ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দিয়ে কোনো বৈঠক করিনি, কিন্তু কিন্তু যদি বৈঠকটা হতো তাহলে একটা বার্তা যেত, একটা কোথাও চাপের বাতাবরণ তৈরি হতো, সেইটা অবধি করতে দিইনি। আপনাদের হাত পা খুলে দিলাম, আপনাদের বিচার ব্যবস্থায় যেটা সঠিক মনে হয় সেইটাই এবার করুন। এবং তার ফলে আগামী দুদিনে কি বড় কোনো ইনসিডেন্ট ঘটতে চলেছে, এই জল্পনা কিন্তু বাড়তে শুরু করেছে। সত্যিই কি হবে, কি কারণে এত নাটকের প্রয়োজন হয়ে পড়ল, এবং দিল্লিতে গিয়ে মনোবাঞ্ছাটাই বা কেন পূর্ণ হলো না, তার বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা এর আগে দেখেছি যে যখনই বিভিন্ন দুর্নীতি ইস্যুতে কোনো কোনো আদালতে বড় কোনো শুনানির ব্যাপার রয়েছে এবং একটা জল্পনা ছড়িয়েছে, সেটা তদন্তকারী সংস্থার তরফেই হোক, আইনি ব্যবস্থার মাধ্যমেই হোক বা সংবাদ মাধ্যমে, যে একটা কিছু এবার বড় স্টেপ হতে পারে, একটা ডাকাডাকির ব্যাপার আছে এবং সেখান থেকে গ্রেপ্তারির দিকে যেতে পারে, তখনই আমরা দেখেছি যে যতই বিজেপিকে পিসুমনি গালাগালি করুক না কেন, তিনি ছুটে গেছেন। তিনি দিল্লি ছুটে গেছেন বারবার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছেন। এখন সেই বৈঠকের অভ্যন্তরে সত্যিই কি হয়েছে সেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়, কেননা সেখানে তো কোনো সংবাদ মাধ্যম বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত নেই। কিন্তু সেই বৈঠকগুলো নিয়ে সন্দেহের বাতাবরণ কিন্তু বারবার তৈরি হয়েছে। কেননা পিসিমণি বলে গেছেন তিনি রাজ্যের পাওনা গণ্ডা বুঝতে যাচ্ছেন, সেটা উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন। অথচ দেখা যাচ্ছে তার সঙ্গে সৈন্য সামন্ত লোক লস্কর কেউ নেই। অর্থাৎ আমরা দেখেছি এই ধরনের মিটিংয়ের ক্ষেত্রে সাধারণত আমলাদের নিয়ে যাওয়া হয়, ফাইলপত্র নিয়ে যাওয়া হয়। এটা সত্যিই আন্তরিকতার ব্যাপার থাকে সেই আলোচনাটার মাধ্যমে, যে কোথাও যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটাকে মিটিয়ে নেওয়া হোক। কিন্তু সেই সব কিচ্ছু পিসিমণির হাতে দেখা যায় না। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার পর যদি সেখানে সত্যিই কোনো রাজ্যের পাওনা গণ্ডার ব্যাপার থাকে, তাহলে সেখানে তো একটা জয়েন্ট বিবৃতি হতেই পারে। প্রধানমন্ত্রী এবং পিসিমণি সেখানে বিবৃতি দিচ্ছেন, এবং যে এটা ভুল বোঝাবুঝির জায়গা ছিল, আমরা কথা বলেছি, বা এখানে এখনও কনফিউশন আছে, এটার জন্য এই স্টেপ করা হয়েছে। আমরা কিন্তু কোনো জয়েন্ট বিবৃতি কোনো সময়ের জন্য দেখি না। আমরা কি দেখি? আমরা দেখি তারপর এসে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আলটিমেটলি মানুষজন যেটা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন, এই দুর্নীতি তদন্তগুলোতে একটা অদ্ভুত রকমের ঢিলেমি দেখা যায়। আর সেই জায়গা থেকেই বামফ্রন্ট কংগ্রেস যে শব্দটাকে খুব সুন্দরভাবে লালিত পালিত করেছেন, সেটা মানুষের মনের মধ্যে গেঁথে যায়। তাহলে কি সেটিংটা হয়ে এলো? আদৌ সেটিং হয় কি হয় না সেটা অন্য কথা। কিন্তু এই যে প্রত্যেকটার আগে যাওয়া হয় এবং তারপর অদ্ভুতভাবে হয় না, সুতরাং মানুষকে দোষ দিয়ে লাভ নেই, এই জায়গাটা হবে। অন্যদিকে যেটা বিজেপির তরফে বারবার জানা যায়, যে প্রধানমন্ত্রী কিন্তু ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এসে যদি তার কাছে অ্যাপ্রোচ করে, যে আমি দেখা করতে চাই, আমি কথা বলতে চাই, সেই জায়গা থেকে তিনি না করেন না। কিন্তু সেইটাকে যে ঘুরপথে একটা ভুলভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাতে কিন্তু আখেরে বঙ্গ বিজেপির ক্ষতি হয়ে যাচ্ছে। এবং এই বার্তাটা কিন্তু বারবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, যে আপনি হয়তো ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দিচ্ছেন, কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারকে ঢাল করে কিন্তু আলটিমেটলি সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই জায়গাটা করবেন না, আর বৈঠকটা করবেন না। তারপর আইন ব্যবস্থাকে যা খুশি ব্যবস্থা করতে দিন না। আইন যদি মনে করে কেউ নির্দোষ, তাকে ছেড়ে দেবে। আইন যদি মনে করে যে সেই জায়গায় কেউ দোষী, তার জন্য শাস্তির বিধান দেবে। এখন যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার কাছে উচ্চতর আইনি সলা নেওয়ার, বিচার চাওয়ার একটা জায়গা রয়েছে, তারা সেইখানে নেবে। আপনি মাঝখানে কেন ঢুকছেন? অন্যদিকে যখনই আপনার সঙ্গে বৈঠকটা হচ্ছে, তখনই
এই বার্তাটা কিন্তু ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওই তো দিল্লি গিয়েছিল, সব সেটিং করে চলে এসছে, আর কিচ্ছু হবে না। এর ফলে যারা ওই আইনি জায়গাটার মাথায় বসে আছেন তাদের উপরও চাপ তৈরি হচ্ছে, এই রাজ্যে যারা তদন্তটা করছে তাদের উপরও চাপ সৃষ্টি হচ্ছে, কেননা তাদেরও পরিবার পরিজন আছে। আর এরা এতখানি ছ্যাঁচড়ার দল যে নিজেরা বাঁচতে, নিজেরা অন্যায় করেছে সেটাকে লুকোতে, নিজেদের চুরি ডাকাতি বাটপারি তাকে আড়াল করতে এই পরিবারের উপর নির্মম আঘাত নামিয়ে আনতে দুবার ভাবে না। সুতরাং তাদের পরিবার পরিজনের কথা ভেবে কোথাও গিয়ে তারাও হয়তো গুটিয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আপনি তুলতে দেবেন না, এই মিটিংটাই যেন না হয়, এই বার্তা কিন্তু বারবার গিয়েছিল। এবং দেখা গেল শেষ অবধি কিন্তু সেই সেই মিটিংটা হলো না। আমরা শুনছিলাম যে এই যে দিল্লি নীতি আয়োগের বৈঠক সেটা হবে, সেটার জন্য দুটো ভাগে ভাগ করে সব ফাইলপত্র তৈরি করা হচ্ছে। একটা নীতি আয়োগের বৈঠক, সেখানে নিয়ে গিয়ে প্রেজেন্ট করা হবে, আর একটা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেই জায়গাটা থেকে করা হবে। এবং এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য আপ্রাণ একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা থেকে স্পষ্ট করা দেওয়া হয়েছিল যে এবারে কোনো বৈঠক হচ্ছে না। এবং যে কারণেই, যেটাকে এখানকার চটিচাটা অনুপ্রাণিত সংবাদ মাধ্যম অজ্ঞাত কারণ বলছেন, সেই কারণটা সবার কাছে জ্ঞাত, যে শেষ অবধি কিছুতেই বৈঠকে রাজি হননি প্রধানমন্ত্রী। অর্থাৎ দিল্লি গিয়ে চিড়ে ভিজবে না, এই জায়গাটা এবার কিন্তু পাক্কা হয়ে গেছিল। তাহলে শুক্রবার দিন গেলেন কেন, বৈঠক যখন হচ্ছে না? একটা সূত্র থেকে জানা যাচ্ছে, আবারও তার সত্য মিথ্যা তো জানা সম্ভব নয়, এইসব জায়গায় যারা সূত্র মারফত খবর দেন অনেকেই আবার তাদেরকে মলমূত্র বলে থাকেন। তাদের যেটা বক্তব্য হচ্ছে যে যখন আল্টিমেটলি হলো না, বৈঠকটা হবে না, এটা যখন পাকা হয়ে গেল, তখন একটা ভেঙে পড়া, একটা হতাশ হওয়ার জায়গা চলে এসেছিল। কিন্তু যারা বিড়ম্বনায় পড়েছেন তাদের তো হতাশ হয়ে লাভ নেই। সুতরাং একটা শেষ মরিয়া চেষ্টা করা হয়েছিল। কি মরিয়া চেষ্টা করা হয়েছিল? এক, দিল্লি পৌঁছে গিয়ে একবার শেষ চেষ্টা করা হবে, দুভাবে করা হবে। একটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন ফেলা হবে যে দেখুন না, আমরা চলে এসেছি, একবার বৈঠকটা করুন না, 5টা মিনিট সময়টা দিন না, এই আর্জিটা হবে। যদি তাতে বরফ গলে খুব ভালো। আর তার পাশাপাশি যেসব জ্যাকগুলো আছে, যারা একটু হলেও নরমপন্থী, সেই বাজপেয়ীর জামানার থেকে যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে আমরা আমরা আমাদের একটা সময় করে দিন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করতে দিন, এই জায়গাটা করার চেষ্টা করা হবে। এবং 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ইন্ডি নামক পিন্ডি জোটটা আছে, সেখানকার মুখ্যমন্ত্রীরা সকলেই সিদ্ধান্ত নিয়েছেন যাব না। আমি দেখো এদের জোটের বাইরে বেরিয়ে আসছি, আলাদা করে আসছি, কেউ আসছে না, আমি তোমাদের বিরোধী পক্ষের হয়ে মান রাখতে আসছি, এবং ভবিষ্যতে আমরা কিন্তু ভেঙে তছনছ করে দিতে পারি, আমরা ইন্ডি জোটের মধ্যে কিন্তু একটা জায়গা করে দিতে পারি যেটা তোমার সরকারকে বিড়ম্বনায় ফেলবে না। তোমার 240টা মাত্র আসন আছে, যে কোনো দিন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার যদি পাল্টি খায় তোমরা মুশকিলে পড়বে, আমরা সেইখানে তোমাদের হয়ে মুশকিল আসান হব। এই ধরনের একটা তৃতীয় বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই ভোলবার নয়। আর সেই কারণেই দেখুন, এই যে নাটক করছে, যে অসত্য ভাষণ হচ্ছে, সেটা কিন্তু ছন্দে ছন্দে প্রতিনিয়ত প্রমাণিত হয়ে যাচ্ছে। বেরিয়ে কি বক্তব্য হলো, আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, কমপ্লিটলি মিথ্যাচার। এবং সেটা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিলেন যে কোনো এরকম ঘটনা ঘটেনি। এরপর এই মাইক কাণ্ডটা যে বড় বেশি গুল হয়ে গেছে, গাল গল্প হয়ে গেছে, এটা ধরা পড়ে যাবে এবং এটাকে প্রমাণ করা যাবে না, সেই জায়গা থেকে সরে এসে যখন কলকাতায় পৌঁছলেন, কি বললেন, যে বারবার ওই বেল বাজিয়ে টিং 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 করে শব্দ করে চুপ করো করে আমাকে থামিয়ে দেওয়া হয়েছে, আবার একটা গাল গল্প বানানোর চেষ্টা। ওই অসত্য ভাষণ, যার উপর বেশ করে শুধু রাজনীতি করে যাচ্ছেন, মানুষকে টুপি পরিয়ে যাচ্ছেন, সত্যটা বলার সৎসাহস নেই, থাকবে কি করে? সেখানে তো অন্যরকম জিনিস ছিল, যেটা সেটিং, শো কল্ড সেটিং মিটিং, সেটা হয়নি, বলবেনটা কি? এবার সেখানেও কিন্তু একদম পিটিআই তাদের কাছে কিন্তু এক্সপোজ হয়ে গেছে। সেখানে তাদের যে বাইটগুলো আসছে, যেরকম বেল বাজানোর কোনো ঘটনা হয়নি, মাইক বন্ধের কোনো ঘটনা ঘটানি, কাউকে থামিয়ে দেওয়া হয়নি, চুপ করো কিচ্ছু বলানো হয়নি, শুধু প্রত্যেকের সামনে যে ঘড়ি ছিল সেখানে ডিসপ্লে করা হয়ে গেছে তোমার সময় শেষ, এবং প্রত্যেককে যে সময় দেওয়া হয়েছিল তাকেও সেই সময় দেওয়া হয়েছিল, কোনো কাউকে এক্সট্রা কিছু করা হয়নি, কোনো কাউকে কম কিছু করা হয়নি। এবার মজার ব্যাপার যেটা লাগছে, যে দিল্লি গিয়ে আরও যেসব কাণ্ড কারখানা হলো, সেখানে বলা হচ্ছে যে সংসদীয় দলের সঙ্গে বৈঠক হলো, কেন কলকাতায় করা যেত না? দুদিন আগেই তো 21শে জুলাই উপলক্ষে সকলে ছিল হাজির, সেখানেই তো বৈঠক করে নিলে হয়ে যেত। দিল্লি গিয়েই কেন বৈঠকটা করতে হলো? আসলে ছুতো সময়টা কাটানো এবং সেই ফাঁকে ওই জ্যাকগুলো চেষ্টা করা।
কোথাও কোনো চিড়ে ভেজেনি। এবার দেখুন আক্রমণটা কাকে করা হলো? রাজনাথ সিংকে আক্রমণ করা হলো। যে রাজনাথ সিং এর আগে একটা ব্রিজের কাজ করেছেন। যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয় সেইটা অনুযায়ী যে আমরা এই বিল আনছি, আমাদের সমর্থন করুন, এই যে সমন্বয়ের জায়গাটা রাজনাথ সিং বজায় রেখেছেন, ফলে সেইটা একটা যোগাযোগের জায়গা ছিল। এবার সেই রাজনাথ সিংকে দিয়েও চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছেন না না এইসব ব্যাপারে আমি ঢুকবো না, আপনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। দেখুন সেই রাগটা আশ্রয় পড়ছে তার উপর, তাকে মিথ্যাবাদী সাজানোর চেষ্টা হয়ে চলেছে। কি অদ্ভুত ব্যাপার! কিন্তু এই যে দিল্লি গিয়ে এত বড় হতাশা, যেটা হজম করা যাচ্ছে না, সেটা নিয়ে তো একটা হইচই করতে হবে, মানুষের অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে। তাই এই রাজ্যে এসে বিধানসভায় নাকি এটা নিয়ে নাটকবাজি চলছে। বাংলার মাথা নত হয়নি। আরে বাংলার মাথা নত হয়নি, কিসের নত হয়নি? এই যে বিজেপি সরকার বলছে, এনডিএ সরকার বলছে যে তোমরা চুরি করেছো, তোমরা চোর, এখানে চোর পুষেছো। সেই জন্য ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আমরা আটকে রেখেছি। তোমরা হিসেব দাও, যে চোরগুলো আছে তাদেরকে শাস্তি দাও, আমরা টাকা রিলিজ করে দেবো। ঘোষিত তো টান, এবং সেই জন্য তারা ভোটও পায়নি। ডোন্ট কেয়ার, আমরা আমাদের পলিসি থেকে সরছি না, দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। তো মজার ব্যাপার হচ্ছে এই যে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, সেটা কি নীতি আয়োগের বৈঠকের এজেন্ডায় ছিল? সেখানে তো কিছু এজেন্ডায় ছিল না। তাহলে সেইটা নিয়ে নীতি আয়োগে এত ফাইলপত্র রেডি করে কথা বলার কি আছে? এজেন্ডা তো ছিল অন্য কিছু। কি করে স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারটাকে আরো উন্নত করা যায়, কিভাবে ডেভেলপমেন্ট স্ট্রাকচারটা আরও তৈরি করা যায়, নরেন্দ্র মোদী সরকার ভবিষ্যতে কি ভাবছে, প্রত্যেকটা রাজ্যের সেখানে কিভাবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। সেখানে ১০০ দিনের কাজের টাকা আর আবাস যোজনার টাকা কোথাও এজেন্ডাতেই ছিল না। সেইটা নিয়ে এত বড় বড় কথার কি আছে? আর বাংলার মাথা নত করতে দেয়নি। বাংলার মাথাটা নত ওইখানে হয়ে গেছে যখন কেন্দ্র সরকার বলছে যে একটা রাজ্যের সরকার তারা যেভাবে চালাচ্ছে সেটা চুরি বাটপাড়িতে চলছে, সেখানে দুর্নীতি হচ্ছে, তারা হিসেব দিচ্ছে না। এখানেই তো মাথা নত হয়ে গেছে। সেই জায়গাগুলো ক্লিয়ার করে আসতে পেরেছেন? বড় বড় কথা হচ্ছে এখানে। এবং সবথেকে বড় কথা যে রাজনাথ সিং যখন বললেন এই কথাগুলো, তখন আমরা দেখলাম যে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি একটা আবার ভিডিও প্রকাশ করে দিলেন। সেটা আবার করলেন তার দলেরই এক সাংসদ, তার যিনি হাসব্যান্ড আছেন, যিনি সো কল্ড জার্নালিস্ট। তো তিনি আগের দিন বলে দিচ্ছেন যে এই মিটিংয়ে যাবেন এবং পিসিমণি গোসাটোসা করে ওয়াকআউট করে বেরিয়ে চলে আসবেন। মানে এটা যে স্ক্রিপ্টেড ছিল সেটা ওই রাজ্যসভার সাংসদের কাছেও ইনফরমেশনটা পৌঁছে গিয়েছিল, এবং সেই জন্যই তার হাজব্যান্ড পেয়ে গিয়েছিলেন, তিনি সেটা আগের দিন এক্সক্লুসিভ নিউজ করে ছেড়ে দিতে পারলেন। ২ নম্বর কথা হচ্ছে এতগুলো সাংসদ রয়েছে, ২৯টা লোকসভার, ১৩টা রাজ্যসভার, ৪২টা সাংসদ রয়েছে। দিল্লিতে এটা নিয়ে হইচই করুক না, দিল্লির সংসদ ভবনের বাইরে এটা নিয়ে ধর্ণা হোক না। সেসব না করে, ওটা করলেই তো ধরা পড়ে যাবে। ওখানে করলে হিন্দিতে কথা বলতে হবে, মিথ্যাচারটা ধরা পড়ে যাবে এবং আরও বেশি করে এক্সপোজ হবে। সেই জন্য বাংলায় এসে বিধানসভার অভ্যন্তরে এইসব গুজগুজ ফুসফুস চলছে। কিন্তু সবথেকে বড় কথা আজকে যে কথাটা বলে প্রতিবেদনটা শুরু করলাম, শিখা চট্টোপাধ্যায় যিনি বিজেপির বিধায়ক রয়েছেন, তার একটি ডাবগ্রাম ফুলবাড়ির যিনি বিধায়ক, তিনি একটি আজকে স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টটা বলছে এটি পূর্ব পরিকল্পিত মিথ্যাচার, মানে আজকে যেটা বিধানসভায় হয়েছে, যেটা নিয়ে স্টেটমেন্ট নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এরপর তিনি বলছেন আসলে পিসি ভাইপো মিলে দিল্লিতে সেটিং করতে গিয়েছিলেন, তা পারেননি বলেই বৈঠকের বাইরে এসে মিথ্যা বলছেন। একদম সরাসরি বলে দিচ্ছেন সেটিংয়ের কথাটা। অর্থাৎ যেটা সংবাদ মাধ্যমে গুজগুজ ফুসফুস চলছিল সেটাই তাহলে সত্য। আর এর ফলেই আপনারা জানেন যে আগামীকাল ৩০শে জুলাই, কালকে কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির যে মামলা রয়েছে, সেটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল ডেট। সেখানে ইডিকে কিন্তু বলা হয়েছে, সিবিআইকে কিন্তু বলা হয়েছে ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য, এবং তার বেসিসে কিন্তু একটা কড়া জাজমেন্ট হয়ে যেতে পারে। অন্যদিকে ৩১শে জুলাই সুপ্রিম কোর্ট, সেখানেও কিন্তু কয়লা দুর্নীতি, সেই দুর্নীতি নিয়েও কিন্তু বড়সড় শুনানি রয়েছে। এর আগের দিন যাকে আইনজীবী নিয়োগ করে পাঠিয়েছিলেন, তো তিনি গিয়ে বলেছিলেন আমার খুব শরীর খারাপ, আমি কথা বলতে, মানে তার জুনিয়র টুনিয়রকেও বলেছিলেন, সেই জন্য মামলার ডেট পিছিয়ে দেওয়া হোক। তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট এবং বলেছিলেন যে এইভাবে বাঁচা যাবে না, নেক্সট ডেট ৩১শে জুলাই দিচ্ছি, আজকে শরীর খারাপের কথাটা মাথায় রেখে। কিন্তু কোনো অবস্থাতেই ৩১শে জুলাইয়ের শুনানির স্থগিতাদেশ হবে না। শরীর খারাপ হলে অন্য আইনজীবী পাঠাবেন, কিন্তু সেদিনকে শুনানি হবেই। এবং এই কয়লা দুর্নীতি নিয়েও কিন্তু একটা ক্রুশিয়াল কিছু হতে চলেছে, এবং সেই কারণেই কিন্তু ওই কোটি কোটি টাকা দামের আইনজীবী, তাদেরকে শরীর খারাপের বাহানা করে শুনানি পিছানোর ব্যবস্থা করতে হচ্ছে। চিড়ে ভেজেনি। আর তাই এই ২ শুনানির আগে, একটা কলকাতা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট, এই যে মিটিংটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটা মনের মধ্যে কোথাও আশা ছিল যে আগের বারের থেকেও তো অবস্থান খারাপ, ২৭২ হয়নি, ২৪০-এ থেমে আছে। লোকসভা, রাজ্যসভায় এতগুলো আমার সাংসদ আছে, বিপদের সময় সমর্থনের হাত বাড়িয়ে দেবো, এই বার্তা পৌঁছে দেবো।
বা অন্য কিছু ব্যাপার রয়েছে, ইন্ডিজোটকে ভাঙবো, কিছু একটা বলবো, ম্যানেজ হবেই, সেটিং হবেই, মিটিংটাই করেননি। এই ধরনের কথা তোলার সুযোগ পেতেন, পেতেন না অন্য কথা, কিন্তু জনমানসে এই কথাগুলো উঠতো, সেই সুযোগটাই কিন্তু এবারে প্রধানমন্ত্রী দেননি। তিনিও তো বাংলার মাটিতে কম দিন আসছেন না, তিনিও বুঝে গেছেন যে তিনি যেভাবে রাজনীতিটা করতে চান, রাজনীতির জায়গায় ডেভেলপমেন্টের জায়গায় এখানে সেই জিনিস হয় না। এখানে সব কিছু নিয়ে ছ্যাঁচড়ামি হয়। আর তাই যেখানে ছ্যাঁচড়ামি হয়, এই ধরনের গুরুত্বপূর্ণ শুনানির আগে কোনো দেবো না। তুমি ভবিষ্যতে এসো, সময় দেবো, কথা বলবো, কি অসুবিধা আছে? কিন্তু না বিচার ব্যবস্থাকে, না তদন্তকারী সংস্থা, কারুর হাত পা বেঁধে দেবো না, কাউকে ভয় পেতে দেবো না। একটাই বার্তা দেবো, আমি কোনো মিটিং করিনি, কোথাও কোনো সেটিং নেই। এবার তোমাদের যা করার আছে তোমরা সেটা করো। ফাইনালি কি হবে? অবশ্যই কালকে এবং পরশু আমাদের নজর থাকবে। কিন্তু দিল্লিতে ফাইনালি যে সেটিংটা হয়নি, সেই রাগটাই, সেই আক্রোশটাই, সেই ক্রোধটাই ঝরে, ঝরে পড়ছে। আর তাই একেকবার একেক রকম স্টেটমেন্ট দিয়ে ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে। ফলে আগামী দুদিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে, টেন্স সিচুয়েশন দেখা যাচ্ছে, তাতে কিন্তু খুব একটা পজিটিভ কিছু লাগছে না। আপনাদের কি মনে হয়, কি হলো দিল্লিতে? সত্যি কি হতাশা নিয়ে ফিরেছে, না সেই হতাশার বহিঃপ্রকাশটাই দেখা যাচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।